হ্যালো গাইস, তো আজ আমরা এই চ্যানেলে প্রথম ভিডিও করছি। আজকে আমরা ঠিক করেছি আমি যে তোমাদের সবাইকে সাথে আমি ডাব্লিউপি কেপি, পশ্চিমবঙ্গের মধ্যে ডাব্লিউপি আর কেপির এক্সাম খুব তাড়াতাড়ি আসছে, কেপি দুটোরই কনস্টেবল। তো আমি এটা ঠিক করেছি যে তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি মানে ভালো করে পড়িয়ে, ঠিক আছে, যে তোমাদের পাস হওয়ার মতো মার্কস সাথে তোলা যায়। ওকে, তো ওই জন্য আমি আজকের এই ক্লাসটা আমরা শুরু করছি। তো গাইস, আমরা আজকে পড়বো আজকে আমরা ইতিহাস নিয়ে পড়বো, ঠিক আছে। তোমরা হয়তো থাম্বনেলেও সেটা বুঝে গেছো। আজ আমরা হিস্ট্রিতে পড়বো। কী পড়বো হিস্ট্রিতে? না, হিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে মগধ। এই যে মগধ আছে না, এই মগধ একটা চ্যাপ্টার আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডাব্লিউপি কেপির থেকে 1 থেকে 2 নাম্বার কমন আসবে। ডাব্লিউপি কেপি দুটোরই এক্সামে 1 থেকে 2 নাম্বার কমন আসবে এখান থেকে হিস্ট্রিতে। তো গাইস, তার জন্য 1 থেকে 2 নম্বর পাওয়ার জন্যই তোমাকে কিন্তু ভালো করে এই মগধ সাম্রাজ্য পড়তে হবে, রাজবংশ, ঠিক আছে। তো চলো গাইস, ভিডিও শুরু করছি। আর যদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে যদি আমার ক্লাস ভালো লাগে, আমার বোঝানোর স্টাইল। আর ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার তো করবেই। আর নেক্সট টপিক কী রিলেটেড, কী সাবজেক্টের ভিডিও চাই সেটাও কমেন্টে বলবে। ওকে, তো গাইস চলো এখানে আমরা শুরু করবো। এখানে যে ষোড়শ মহাজনপদ ও মগধ। ওকে, তো খ্রিস্টপূর্ব বলছে 6ষ্ঠ শতক, অর্থাৎ কি মহাবীর ও বুদ্ধদেবের ধর্ম প্রচারকালে উত্তর ভারত বা আর্যাবতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় সরকার গড়ে ওঠেনি। কোনো কেন্দ্রীয় সরকার কিন্তু গড়ে ওঠেনি। কোথায়? উত্তর ভারত বা আর্যাবতে। ওকে, উত্তর ভারত এই সময় ষোড়শ মহাজনপদ। উত্তর ভারত এই সময় কি ষোড়শ মহাজনপদ বা কি 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। ক্লিয়ার? 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল উত্তর ভারতটা। তার মধ্যে মগধটাও কিন্তু একটা পার্ট। তার মধ্যে আমরা পাবো যে মগধটা কিন্তু একটা পার্ট। দেখোই বুদ্ধগ্রন্থ বলছে আঙ্গুত্তর নিকাশায় ও জৈন ধর্ম ভাগবতী সূত্র থেকে এইসব রাজ্যগুলির কথা জানা যায়। এগুলো এত কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো নেই, তো এটা এত করার দরকার নেই। আমার হলুদ দাগারে যে মোটা কালিত করে দিয়েছি, এগুলো একটু ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদটি ছিল কি অশোক, মহারাষ্ট্র, ঠিক আছে। এই রাজ্যগুলির অধিকাংশ কি রাজতন্ত্র শাসিত হলেও বিজি ও মল্ল রাজ্যে প্রজাতন্ত্র ছিল। ওকে, এসব রাজ্যগুলির মধ্যে অবন্তী, বৎস, কৌশল ও মগধ খুবই শক্তিশালী ছিল। তাহলে এই চারটা রাজবংশ, এই চারটাই কিন্তু এই চারটা রাজবংশকে কিন্তু কন্ট্রোল করবে লাস্ট পর্যন্ত। কে কন্ট্রোল করবে? আমাদের মগধ কন্ট্রোল করবে চারটাকে। তো সেটাই আমরা দেখবো এবারে। মগধ তো এক সাম্রাজ্য করেনি, অনেক সাম্রাজ্য মিলেই করবে। শেষ পর্যন্ত মগধ ভারতের কি বিস্তীর্ণ স্থানে এক অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ক্লিয়ার? মানে সবকে দখল করে এক অখণ্ড সাম্রাজ্য মগধ তৈরি করবে। সেই জন্য বলা হচ্ছে যে ভারতে কি ষোড়শ মহাজন পদগুলির মধ্যে সবদিকে শক্তিশালী পদ ছিল মগধ পদ। মগধের একটা জিনিস মাথায় রাখতে হবে, মগধের রাজধানী ছিল কোথায়? রাজগৃহ, ঠিক আছে। তো এবারে আমরা আসছি মগধ। তাহলে মগধের উত্থান নিয়ে চলবে, এবারে পড়বো। তো মগধ যথাক্রমে 4টি রাজবংশ রাজত্ব করে মগধে। কি? হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ আর মৌর্য রাজবংশ। হর্ষঙ্ক রাজবংশ আসবো আমি। হর্ষঙ্ক রাজবংশ দেখবো। তো বিম্বিসার, হর্ষঙ্ক রাজবংশের প্রথম রাজা কে? বিম্বিসার। কোশ্চেন এরকম দিতে পারে, বুদ্ধদেবের সাময়িক ওয়েট গাইস একটু। তো বিম্বিসার কি বুদ্ধদেবের সাময়িক সমসাময়িক বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা। তো এইটা একটুকু সালটা একটু গোলমাল আছে, এটা 543 হবে, ঠিক আছে। 543 খ্রিস্টপূর্ব, 545 হয় না, 543 খ্রিস্টপূর্বই হবে, ঠিক আছে। তো তাহলে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছে 543 খ্রিস্টপূর্বে। তিনি ভারতের প্রথম সাময়িক, এগুলো অত ইম্পর্টেন্ট নেই। তিনি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তিনি কি, তার উপাধি ছিল কি সৈনিক। সে সৈনিক উপাধি তাকে দিয়েছিল। এবারে আসছি আমরা কৌশল রাজা, ঠিক আছে। রাজা প্রসেনজিতের ভাগ্নি কৌশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসেবে তিনি কাশি লাভ করেছিল। সেখানে কাশি লাভটা করেছিল কি? তাহলে পণ, যৌতুক মানে পণ। এই যে বিয়ের সময় ছেলে ঘর থেকে পণ লে, ওইটাকে বলা হচ্ছে। তো ওই সে পণ হিসেবে কি পেয়েছিল? কাশি লাভ করেছিল। তিনি দেখে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। এটা মানে এটা যটা স্টার দেবো তটাই কম, এই কোশ্চেনটা অনেকবারই আইছে।
তিনি গিরিবর্জ্য থেকে রাজগীয়ে তার রাজধানী স্থানান্তর করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি গিরিবর্জ্য তাকে মগধের রাজধানী ছিল গিরিবর্জ্য, কিন্তু বিম্বিসার কি করলো, সেটাকে রাজগীয়ে স্থানান্তর করে দিল। ঠিক আছে। এবার রোমাল বলছে রমিলা থাপার মতে কি ভারতীয় রাজাদের মধ্যে বিম্বিসার প্রথম দক্ষ ও শাসন ব্যবস্থায় গুরুত্ব উপলব্ধি করেছিলেন। অজাতশত্রু, বিম্বিসারের ছেলে অজাতশত্রু কিন্তু কি করেছিল, অজাতশত্রু দেখ, বিম্বিসার তার পুত্র অজাতশত্রু মগধের সিংহাসনে বসেন কত 493 খ্রিস্টপূর্বাব্দে। বিম্বিসার কি উপাধি পেয়ে, অজাতশত্রু কি উপাধি পেয়েছে, কুনিক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর বিম্বিসার কি পেয়েছে, সেনিক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওটা। ঠিক আছে। কথিত আছে কি না অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিল। বিম্বিসার যখন ঘুমাচ্ছিল, শোনা যায়, মানে শুনেছি গ্রন্থ থেকে যা জানা যাচ্ছে, বিম্বিসার যখন ঘুমাচ্ছিল অজাতশত্রু তখন বিম্বিসারকে হত্যা করে। তার কিসের জন্য না, জমি জায়গা জনটা এখনও চলে যেটা, তো জমি জায়গা বা ওই রাজবংশের জন্য, সিংহাসনের জন্য। ওকে। তার আমলে রাজকীয় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কার আমলে হয়েছে, রাজকীয় কার বৌদ্ধ সম্মেলন, অজাতশত্রুর আমলে হয়েছে। কত খ্রিস্টাব্দে হয়েছে, 483 খ্রিস্টাব্দে। এটা লিখে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। 483 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখতে হবে, 483। আমার লেখা নেই এখানে, তাই আমি বলে দিলাম। উদয়ভদ্র, অজাতশত্রুর পরে এবারে কি আসছে, উদয়ভদ্র রাজ করতে আসছে মগধের। অজাতশত্রু তার পুত্র উদয়নী বা উদয়ভদ্র সিংহাসনে বসেন 459 খ্রিস্টপূর্বাব্দে। এখানে একটা কোশ্চেন হয় যে উদয়ভদ্রের আরেকটা কি নাম আছে, উদয়নী। উদয়ভদ্রের নাম হচ্ছে উদয়নী। ঠিক আছে। তো গাইস, যদি ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। এবারে উদয়ভদ্র একটা কী কাজ করেছে, ভালো কাজ করেছে। কী করেছে না, গঙ্গা ও সন নদীর সঙ্গস্থলে পাটলিপুত্র নামক স্থানে তিনি তার রাজধানী স্থানান্তর করে দিল। রাজকীয় দিকে পাটলিপুত্রে স্থানান্তর করলো, কিন্তু যেটা হচ্ছে কি অস্থায়ী রাজধানী ছিল। ঠিক আছে, অস্থায়ী মানে স্থানান্তর। যেমন আমাদের আগে ভারতের রাজধানী কী ছিল, কলকাতা, এখন সেটা দিল্লি হয়ে গেছে, তো এরকম স্থানান্তর হয়েছে, কিন্তু অস্থায়ীভাবে, স্থায়ী নয়। তিনি পাটলিপুত্র বা পাটনা শহরের প্রতিষ্ঠাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা এটা। পাটলিপুত্র আর পাটনা শহরের প্রতিষ্ঠাতাকে উদয়ভদ্র। এবারে চলে আসবো আমরা শিশুনাগ বস্তু। আমাদের ইম্পর্টেন্ট মেনলি থাকছে মৌর্য বংশটা। ঠিক আছে। এগুলো থেকেও আসে খুবই কম, কিন্তু মৌর্য বংশ থেকে কোশ্চেন দেখা যায়। তো শিশুনাগ বংশটা এবারে পড়বো আমরা। শিশুনাগ বংশ, শিশুনাগ বটে প্রতিষ্ঠাতা। 430 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগ দশককে হত্যা করে তার সভাপদ শিশুনাগ মগধের সিংহাসনে বসেন এবং মগধে শিশুনাগ বংশ রাজত্ব শুরু করে। তো একটা পয়েন্ট আমি বলে দিই এখানে, উদয়ভদ্র হচ্ছে বিম্বিসারের বলে হর্ষঙ্ক বংশের শেষ রাজা নয়। ঠিক আছে। উদয়ভদ্রের পরে আরও 3টা রাজা আইছিল, তাদের নাম হচ্ছে মন্ডু, অনিরুদ্ধ ও নাগদশক। এরা প্রত্যেকেই কী করেছিল, এরা কিন্তু প্রত্যেকেই তাদের পিতাকে হত্যা করে আইছে। ঠিক আছে। তো নাগদশক হচ্ছে হর্ষঙ্ক বংশের শেষ রাজা। নাগদশক হর্ষঙ্ক বংশের শেষ রাজা। তারপরে তার প্রধানমন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। তো এইখানে আরেকটা পয়েন্ট একটু মিস্টেক হয়েছে, অজাতশত্রুর এরকম জায়গায় করে একটা পয়েন্ট লিখে দিলে ভালো হয়, যে তিনি কাশী ও কুশল রাজ্যে, এখানে আমি বলছি যেমনটা, তিনি কাশী ও কুশল রাজ্যের বিরুদ্ধে অন্তিম যুদ্ধে অজাতশত্রু 2টি নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল। কি একটা রথ মুঘল, আরেকটা হচ্ছে মহাশিলাকণ্টক ব্যবহার করেন। তো রথ মুঘল মানে হচ্ছে যে বাহুবলী সিনেমাটা ছিল, যেখানে ভাল্লাল দেব সেটার চাকার মতো ঘুরছে, তো ওইটা হচ্ছে রথ মুঘল। আর একটা জনটা বললাম, আর মহাকণ্টক শিলা জনটা, ওইটা হচ্ছে বাহুবলী জন ইয়াটা চালাচ্ছে, সে অনেকগুলো বোমা ছুটে দিচ্ছে, ওইটা। শিশুনাগ বংশ চলে আসছি, অতগুলো জানার দোকানে ডিপে ফালতু টাইম যাবে। এখন খালি মেন টপিকগুলোই দরকার জানা। ঠিক আছে। তাহলে এটা বললাম 430 খ্রিস্টাব্দে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হয়েছে মগধে। তাহলে সিংহাসনে বসে তিনি প্রথমে কী করেছে, গিরিবর্জ্যের পরে বৈশালীতে রাজধানীটা আবার স্থানান্তর করে দিয়েছে। তাহলে রাজধানীটা কিন্তু স্থানান্তর হয়ে গেছে। উদয়ভদ্র করল পাটলিপুত্রে, আর শিশুনাগ কী করছে, আবার গিরিবর্জ্যর পরে এবারে বৈশালীতে রাজধানীটা নিয়ে চলে গেল, স্থানান্তর করে দিল সে। ক্লিয়ার। এবারে কালাশোক আসছে। কালাশোক কিন্তু
কালাশোক কি বলছে, তাহলে শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক মানে হচ্ছে কাকবর্ণের মতো দেখতে, সে কালো গায়ের রং, সে সিংহাসনে বসল। তিনি স্থায়ীভাবে পাটলিপুত্রের রাজধানী স্থাপন করে দিল। স্থায়ীভাবে রাজধানীটা পাটলিপুত্রে, তাহলে স্থায়ীভাবে রাজধানীটা পাটলিপুত্রে কে করেছে? পাটলিপুত্রে কে করেছে? কালাশোক। একটু অনেকগুলো কাজই করেছে। এর এইখানে ইম্পর্টেন্ট বলতে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে, আর হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, ঠিক আছে? তো সেকেন্ড পয়েন্টটা দেখবো আমি। সেকেন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট কি, বৌদ্ধ সম্মিলন, সেকেন্ড বৌদ্ধ সম্মিলনটা করেছে, ঠিক আছে? সেকেন্ড বৌদ্ধ সম্মিলন করেছে কত খ্রিস্টাব্দে করেছে? অজাতশত্রু প্রথম করেছিল কত 483, আর কালাশোক তার 100 বছর পর মানে হচ্ছে 383 খ্রিস্টাব্দে সেকেন্ড বৌদ্ধ সম্মিলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল। তাকে হত্যা করে মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠা করে। ব্যাস, নন্দবংশ এবারে চলে আসবো। নন্দবংশ দেখি এখানে মহাপদ্মনন্দ হচ্ছে, তাহলে মহাপদ্মনন্দ কি করল? নন্দবংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? আর এই হচ্ছে নন্দবংশের প্রথম অক্ষীয় রাজা। পুরানো জৈন বা ও বৌদ্ধ শাস্ত্রগ্রন্থ থেকে জানা যায় সে হচ্ছে নির্জাত বা শুদ্ধ বলা হতো তাকে, ঠিক আছে? নিচু কাস্টের জঙ্গল হয় না, সেরকম বলা হতো। পুরাণ তাকে একরাট ও বা একপুচ্ছ সম্রাট, সর্বকান্তক বা সকল ক্ষত্রিয় রাজার উদ্বেগকারী বা ক্ষত্রিয়টা এবং দ্বিতীয় পরশুরাম বলে, ঠিক আছে? কেন বলছে দেখি এবারে, তাহলে সেই কারণটাও দেখবো আমরা। সর্বক্ষন্তাত্মক মানে কি, তিনি সব ক্ষত্রিয় জাতকে ধ্বংস করেছে, হত্যা করেছে, তার জন্য তাকে দ্বিতীয় পরশুরাম বলা হচ্ছে। ক্লিয়ার? উগ্রেশন একটা হবে বা বইটা মানে কি বিশাল, তার বিশাল একটা সৈন্যের দল ছিল, যার জন্য ওকে সবাই ভয় পেত, ঠিক আছে? এই মহাপদ্মনন্দ একটা জিনিস কাজ করেছিল, সে কি করেছিল? তিনি কলিঙ্গটাকে জয় করে নিয়েছিল, কলিঙ্গ, ঠিক আছে? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা লিখতে ভুলে গেছি, কিছু কিছু এরকম প্রবলেম হয়েছে, একটু গোলমাল হয়ে গেল গাইস। কলিঙ্গকে জয় করে নিয়েছিল, ঠিক আছে? মহাপদ্মনন্দের পর কি তার কি মহাপদ্মনন্দের পর কি তার তাহলে 8টা পুত্র একে একে মগধ সিংহাসনে বসেছিল। ধননন্দ আছে ইম্পর্টেন্ট, বাকিগুলো অত ইম্পর্টেন্ট নাই। ধননন্দ কি তার ছোট পুত্র ছিল এবং কি রাজা ছিল, সুবিশাল তার সাম্রাজ্য ছিল, শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন, শক্তিশালী তার একটা সেনাবাহিনীর দল ছিল, ঠিক আছে? তার রাজত্বকালে কি ম্যাসিডনের রাজা আলেকজান্ডার ভারত অভিযানে আসেন। এবারে চাণক্য, এখানে একটা পয়েন্ট, এখানে একটু এটা মনে রাখতে হবে, যখন আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতের আক্রমণ করতে আইছিল, ঠিক আছে? একটা অভিযান বলতে কি আক্রমণ করতে আইছিল, তখন কিন্তু চাণক্য কিন্তু ধননন্দকে বলেছিল যে আলেকজান্ডার ভারতে আক্রমণ করতে আইছিল। তখন কি করেছিল ধননন্দ ভোট ফুল রাজ্যসভাতে সবার সামনে চাণক্যকে অপমান করে বাঁকুড়ে দিয়েছিল। ক্লিয়ার? সাময়িক বলের ভয়ে আলেকজান্ডার বিশ্বজয়ী সেনাদল মুঘলদের ওপর আক্রমণ হানতে পারেনি, তার একটা সেনাদলটা সাময়িক বিশাল ছিল না, তার জন্য সে পারেনি, আলেকজান্ডার পারেনি। কারণ আমি আগেই বললাম সুবিশাল সেনাদল আছে, আর তার বাবা মহাপদ্মনন্দের একটা বিশাল সৈন্য দল আছে, আমি করেছি। ক্লিয়ার? এরপরে আমরা মৌর্য বংশ পাবো। মৌর্য বংশ কি চন্দ্রগুপ্ত মৌর্য কি, তাহলে কৌটলী বা চাণক্য নামক জৈনিক কূটনৈতিক ব্রাহ্মণের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে এবং মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। এবারে এই যে মৌর্য বংশ নামটা কেন হয়েছে, তার মায়ের নাম শুরু ধরে হয়েছে, সে পয়েন্টও আছে, আমরা পড়বো এখনই, ঠিক আছে? কৌটিল্য বা চাণক্যের আসল নাম ছিল কি বিষ্ণুগুপ্ত নাম ছিল তার। তিনি অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থটাও কিন্তু রচনা করেছিল। পুরাণের মতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা অথবা মাতামণি মুরা ছিলেন নন্দবংশীয় এক রাজার শুদ্ধ পত্নী। তা মুরার নাম অনুসারেই মৌর্য বংশের নাম করা হয়েছিল। ক্লিয়ার? যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো কমেন্টে বলতেই পারো তোমরা। সিংহাসনে বসেই চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো, উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। উত্তর পশ্চিম ভারতে যে গ্রিক শাসকরা রাজত্ব করছিল, হ্যাঁ, তাদেরকে কি করলো, যুদ্ধ হলে চলে গেল তাদের সাথে। যুদ্ধে যে কি করলে তারপর দেখা যায়
দেখ খ্রিস্টপূর্ব 317 অব্দে গ্রিক সেনাপতি ইউথিমিস পলায়ন করলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তও কিন্তু গ্রিক শাসনের অবসান ঘটে। তো কী করলো গ্রিক সেনাপতি কে ছিল? ইউথিমিস পালিয়ে গেছিল, পলায়ন মানে পালিয়ে গেছে। তাহলে কি হলো? উত্তর পশ্চিম ভারতটা মগধের আন্ডারে কিন্তু তারপরে হয়ে গেল, গ্রিক শাসনের অবসান ঘটে গেল। বুঝে গেল? চন্দ্রগুপ্ত কি বল? চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে স্যান্ডোকোটাস নামে পরিচিত। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে কিন্তু স্যান্ডোকোটাস নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে দেখি, পরবর্তীকালে আলেকজান্ডারের সেনাপতি ব্যাবিলের রাজা সেলুকাস উত্তর পশ্চিম ভারত পুনরুদ্ধার করার জন্য ভারত আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার যুদ্ধ হয় 300 খ্রিস্টপূর্বাব্দে। ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তাহলে কী করলো? দেখ গ্রিকগুলো যখন পালিয়ে গেল, গ্রিকগুলো তো ইন্ডিয়া ছেড়ে যখন তো কী বললেন, পরবর্তীকালে আলেকজান্ডার সেনাপতি কি ব্যাবিলের রাজা সেলুকাস উত্তর ভারত আক্রমণ করে। এবারে তারপরে আক্রমণ গ্রিকরা আবার তার সাম্রাজ্য ফিরে পেতে চাইলো, তাই উত্তর পশ্চিমে আবার অ্যাটাক করে দিল। তারপর আবার কী বলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ হলো, ঠিক আছে 300 খ্রিস্টপূর্বতে। সালগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি বলে দিচ্ছি সালগুলো কিন্তু করতে হবে, তাদের না পুরোটাই প্রবলেম হয়ে যেতে পারে। সাল খুবই ইম্পর্ট্যান্ট থাকে এখানে ইতিহাসের ক্ষেত্রে। এবারে সেলুকাস কী হলো দেখি, সেলুকাস এই যুদ্ধে কী করছে? পরাজিত হয়ে গেল। সেলুকাস এই যুদ্ধে পরাজিত হয়ে শেষ পর্যন্ত কী করলো? এক সন্ধিতে স্বাক্ষর করল। কি সন্ধি? কথিত যে তার কন্যা হেলেনের সঙ্গে তার চন্দ্রগুপ্তের বিবাহ দেন। তো যখন সেলুকাসকে চন্দ্রগুপ্ত মারতে যাচ্ছিল, তখন কী হলো? হেলেন তাদের মধ্যে চলে এলো। হেলেনকে দেখে চন্দ্রগুপ্ত মৌর্য, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট আমরা যেটা জানি, তো চন্দ্রগুপ্ত মৌর্যের ওইটা হলো, অ্যান্ড একটা সন্ধিতে স্বাক্ষর করে দিল কী বলে সেলুকাসকে, যে তার মেয়ের সাথে তার বিবাহ দিতে হবে, ঠিক আছে। তবে সেলুকাস তো বিয়া দিব চলে গেল নিজের গ্রিক দেশে, কিন্তু তার মেয়ে ইন্ডিয়াতে কেমন আছে কী আছে, তার জন্য সেলুকাস কী করলো? সেলুকাস রাজ্যসভায় মেগাস্থিনিস নামে এক গ্রিক দূতকে পাঠিয়ে দিল, ঠিক আছে। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিস নামে এক গ্রিক দূতকে পাঠালো। মেগাস্থিনিসের ইন্ডিকা নামক, এবারে মেগাস্থিনিস এখানে এসে কী করলো? ইন্ডিকা নামক একটা গ্রন্থ, যেটা ভারতের বিবরণ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সেটা রচনা করে দিল, লিখে দিল। বুঝা গেল? এবার চন্দ্রগুপ্ত মৌর্য আর কী করলো? চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটের জুনাগড়ে সুদর্শন লেকটি নির্মাণ করে দিল। সুদর্শন লেক তাহলে কে নির্মাণ করেছে? গুজরাটের চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদ ছিল কি? কাঠের তৈরি, যার কারুকার্য জগৎ খ্যাত ছিল। তাহলে চন্দ্রগুপ্তের যে রাজপ্রাসাদটা ছিল সেটা কী ছিল? কাঠের তৈরি ছিল। কাঠের তৈরি ইউনিক জিনিস, তাহলে সেটা কী করলো? একটা হচ্ছে একটা কারুকার্যও ছিল, সেই জন্য কী হলো? এটাকে জগৎ খ্যাত করে দিল। এরপর ঐতিহাসিক ডক্টর হেমন্ত রায়চৌধুরী তাকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সমাজের স্থাপীয়তা বলে অভিহিত করে দিল, ঠিক আছে। অভিহিত করেন একটু কোনো মারলে মুছে দিলাম, ঠিক আছে। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট আছে। কি আছে? ভদ্রবাহুর কাছে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে দীক্ষিত হয়েছিল, ঠিক আছে। এবং কি হলো? জৈন প্রথা অনুসারে মহীশূরের শ্রাবণগোলা নামক স্থানে অনশনে দেহত্যাগ করলো 300 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এইখানে একটু সালটা আমি একটু দেখে নেবো, মানে সালটা একটু আমাদের প্রবলেম আছে। তো গাইস এখানে এই পয়েন্টটা আমি একটু ভুল বলেছিলাম, পরবর্তীতে আলেকজান্ডারের সেনাপতি জনটা বলেছিলাম না, এই পয়েন্টটা একটু ভুল আছে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি কিন্তু সেলুকাস ভারত আক্রমণ করতে আইছিল। বাকি সালটা ঠিকই আছে আমাদের, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে এইটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, এই পয়েন্টটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। এবারে বিন্দুসার আসছে, বিম্বিসার নয়, বিন্দুসার আমরা কী পাবো দেখি। এবারে বিন্দুসার কী বলছে, বিন্দুসার কী কাজ করেছে দেখি এবারে। তো বিন্দুসার কী করছে? চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে আরোহণ করে নিল, সিংহাসনে বসে গেল বিন্দুসার, ঠিক আছে। তিনি অমিত্রঘাট উপাধি পাই গেল, অমিত্রঘাট উপাধি পেল, ঠিক আছে, শত্রু হননকারীর জন্যে। সিরিয়াস গ্রিক রাজা প্রথম অ্যান্টিওয়াস বিন্দুসারের রাজসভায় কি বলছে? ডেনমেক্স নামক এক দূতকে প্রেরণ করেছে। তাহলে মাথায় রাখতে হবে পয়েন্টগুলো, হালকার মধ্যে একটু মনে রাখতে হবে এগুলো,
অতটা বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। ইম্পর্টেন্ট যদি আছে সেটা হচ্ছে অশোক আছে, আমরা যেটা পড়বো একটু পরেই পড়বো। তো মিশরের রাজার সাথে বিন্দুসারের কূটনৈতিক সম্পর্ক ছিল। মিশরের রাজার সাথে বিন্দুসারের কূটনৈতিক সম্পর্ক, যেমন এখন বলে না ইন্ডিয়ার সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক কেমন, ইন্ডিয়ার সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক, সেরকমভাবে এই মিশরের রাজার সাথেও কিন্তু বিন্দুসারের একটা কূটনৈতিক সম্পর্ক ছিল। ঠিক আছে, এরপরে আমরা আসছি অশোক, সব থেকে ফেমাস, সব থেকে বড়, এইখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে অশোক থেকে। অশোক, ঠিক আছে, মৌর্য বংশের রাজা অশোক, মৌর্য বংশের রাজা ছিল। ঠিক আছে, তো এবারে অশোকটা আমরা পড়ব। তো বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক মগধের সিংহাসনে বসেছিল। এবারে কি করে বসেছিল না, তার একটা বিন্দুসারের দুই ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল কি, বড় ছেলের নাম ছিল সুশীল। তাহলে হিসাবে কি সুশীল সিংহাসনে বসতো, কিন্তু অশোক কি করলো, সুশীলকে হত্যা করে দিল। ক্লিয়ার, সুশীলকে হত্যা করে সিংহাসনে বসল। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম বা দিব্যমান, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম বা দিব্যমান বলছে সংকলিত গ্রন্থ মহাবংশতে লিখিত আছে কি তিনি 99টা ভাইকে জন ভাতাকে হত্যা করে সিংহাসনে বসেন। এই কারণে তাকে চণ্ডাশোক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চণ্ডাশোক কাকে বলা হয়, অশোককে বলা হয়। কি জন্য বলে না, সে তার 99 জন ভাইকে হত্যা করেছিল। 99 জন ভাই মানে কি, তার পিসির বেটা, মাসির বেটা, মামার বেটা, তাদের সবাইকে সে হত্যা করে দিয়েছিল। কি জন্যে, খালি একটা সিংহাসনের জন্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, তার শিলালিপিতে অশোক নিজেকে কি বলছে, দেবনাম প্রিয় বা দেবতাদের প্রিয় এবং প্রিয়দর্শীয় নামে উল্লেখ করেছে। ঠিক আছে, অশোক কোন দেবতাকে মানত, অশোক মানত মহাদেবকে আমাদের। ক্লিয়ার, এই গৃহযুদ্ধের কারণে তার সিংহাসনে লাভের 4 বছর পর তার রাজ্যাভিষেক হয়েছিল 259 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এই গৃহযুদ্ধ একটা হয়েছিল, যে গৃহযুদ্ধের কারণে কি সিংহাসন লাভের 4 বছর পর তার রাজ্যাভিষেক হয়েছিল। তার রাজ্যাভিষেকের নবম বর্ষ মানে কি 260 খ্রিস্টপূর্বাব্দে, পূর্বাব্দে কলিঙ্গ রাজ্য জয় করলো। এই কলিঙ্গ রাজ্য জয় করে পরে অশোক আমাদের পুরো চেঞ্জ হয়ে গেল, সে খুব ভালো হয়ে গেল। ঠিক আছে, কেন, কারণ কলিঙ্গ রাজ্যে সে প্রচুর মানুষকে মেরেছে, বাচ্চা থেকে শুরু করে বড় সবাইকে মেরে দিয়েছিল। ঠিক আছে, এত লোককে মেরে আর করে লাস্টে যখন সে নিজের মধ্যে একটা দোষী নিজেকে সাব্যস্ত করে সে নিজেই অনেক ভালো হয়ে গেছিল। ঠিক আছে, তো সেইটাই আমরা পড়বো, আস্তে আস্তে করে এগোবো আমরা। তো কলিঙ্গ যুদ্ধে ভয়াবহ ফলাফল দেখে অশোক ব্যক্তি জীবন ও মগধের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে সুদূর প্রসারী পরিবর্তন দেখা যায়। বোঝা গেল, এই যুদ্ধটার জন্যে একটা বিশাল পরিবর্তন হলো। যে আগে যেমন রাজা ছিল সেরকম আর থাকলেও নাই। ঠিক আছে, এবারে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কি করলো, তিনি চিরদিনের মতো কি করলো, যুদ্ধ নীতিটাকেই ত্যাগ করে দিল। মানে বুঝতে পারছে আমরা এখানে যে সে কতটা চেঞ্জ হয়ে গেছিল, নিজেকে কতটা চেঞ্জ করেছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখবো কি, কলিঙ্গের যুদ্ধ। ঠিক আছে, কলিঙ্গের যুদ্ধের বর্ণনায় অশোক 13 নম্বর শিলালিপিতে পাওয়া যায়। অশোকের 13 নম্বর শিলালিপিতে, অত ইম্পর্টেন্ট নেই। অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিল, বললাম না, শিব মহাদেবকে মানত। উপগুপ্ত নামক এই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। অশোক ধর্মমত বৌদ্ধ ধর্মের চেয়ে বেশি উদার ছিল। অশোক এই ধর্মমতকে ধর্ম নামে পরিচিত দেয়। অশোক 14 নম্বর শিলালিপিতে এই ধর্মের কথা উল্লেখ আছে। এগুলো একটু তোমরা জাস্ট দেখে নেবে, এত পড়াচ্ছি না, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। এই যেমন হলুদ দাগগুলো একটু দেখতে হবে, যে 1837 সালে জেমস প্রিন্সেপ ভারতের সর্বপ্রথম অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন, মানে প্রথম পড়েছিল। একটি ইম্পর্টেন্ট এখানে জন্ডি আছে, যেটি হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মিলন। অশোক করেছিল কি তৃতীয় বৌদ্ধ সম্মিলন, কত খ্রিস্টাব্দে করেছিল, 250 খ্রিস্টাব্দে, 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তিনি তৃতীয় বৌদ্ধ সম্মিলন আহ্বান করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পুত্র মহেন্দ্র ও কন্যাকে সংঘমিত্রা সিংহলে শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্ম প্রচার করল। তিনি ঘোষণা করেন কি সব মুসিবে পূজা মোমা, মানে সব মানুষই আমার সন্তান, তিনি এটা বলেছিল। আরেকটা কি আছে, উত্তরপ্রদেশের সারনাথে প্রাপ্ত সিংহস্তম্ভ, যা অশোক স্তম্ভ নামে পরিচিত, যেটা আমরা এখন ভারতবর্ষের জাতীয় প্রতীক।
অশোক স্তম্ভ নির্মাণ করল সে। বোঝা যাচ্ছে তাহলে কে বটে সে অশোক, সেই অশোক এই, ঠিক আছে। তো এখানের মধ্যে অশোকের আমলে নির্মিত স্তূপগুলির মধ্যে বলছে কি সাংচির স্তূপ সর্ববৃহত্তর ছিল, ঠিক আছে। বরাবর পাহাড়ে অশোক নির্মিত চৈত্য বা কি গুহা মন্দির খুবই বিখ্যাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানটা একটুকু আছে, এটা যে এটা মনে রাখতে অশোকের মৃত্যু কত সালে হয়েছিল 232 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে অশোকের মৃত্যুর পর বিশাল মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়েছিল, বিশাল মৌর্য সাম্রাজ্য। এই বংশের শেষ সম্রাটকে ছিল বৃহদ্রকে হত্যা করে কি সেনাধ্যক্ষ বলছে পুষ্যমিত্র সিংহাসনে বসেন এবং মগধের শঙ্খ বংশ প্রতিষ্ঠিত হয়। মৌর্য বংশের সমাজ জীবন কি ছিল দেখি, সমাজ জীবনগুলো। জমি থেকে উৎপন্ন ফসলের 1/4 থেকে 1/6 রাজাকে কর। 1/6 মনে হচ্ছে 1/6 6 ভাগের 1 ভাগ, সরি 1 ভাগের 6 ভাগ, ঠিক আছে, কোটি কিছু একটা বলে সামথিং ভাগ হিসেবে দিতে হতো। রাজার খাস জমি সীতা বলা হতো, রাজার খাস জমিকে সীতা বলা হতো, ঠিক আছে। আরেকটা জিনিস অশোক কি করেছিল না, এই যে পশু বধ করার যে ইয়ার ছিল, পশু বধ করা, ওইটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। পশু বধ করলে ইনলিগাল করে দিয়েছিল, ঠিক আছে। মনে হয় যে বলিদান টলিদান, তো বলিও অতিরিক্ত ভূমি রাজস্ব আদায় করতেন। বৌদ্ধ ধর্ম ও এই যে কি বলছে মিন্ডিল পিয়াঙ্গা, এতে 5 রকমের বৃত্তি পেশার উল্লেখ আছে। তাম্রলিপ্ত সেপারা ও কল্যাণ ও ভূকুচ্ছব্য বলছে ছিল এই গল্পে এই যুগের উল্লেখযোগ্য বন্দর। জমির দ্বারা ওটা বাদ দিলাম, গৃহপতি বা বাণিজ্যের মাধ্যমে যারা বলছে ধনলাভ হয়ে উঠে তাদের বলছে কি শ্রেষ্ঠী বলা হতো। মেগাস্তিনিসের রচিত এই পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের বলছে কাষ্ঠ নির্মিত বিশাল রাজপ্রাসাদটির কথা জানা যায়, মানে কাঠের যে নির্মাণটা, ঠিক আছে। অশোক একটা কি করলো, অশোকের আমলে থেকেই ইট পাথরের শুরু হয়ে গেল, ইট পাথর সাহায্যে ব্যাপকভাবে গৃহাদি নির্মাণ শুরু হয়। তার রাজপ্রাসাদটি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের চেয়ে বিরাট ও বিশাল পাথরের সাহায্যে তৈরি। তাহলে ইট পাথরের শুরু করে দিয়েছিল তখনই, বুঝা গেল। মৌর্য শিল্পের কিছু বিদেশি প্রভাব থাকলেও শিল্পের বলছে বিষয়বস্তু ছিল কি সম্পূর্ণ ভারতীয়, এবং তার উদ্দেশ্য ছিল কি, তার উদ্দেশ্য ও ইয়া ছিল যে এই শিল্পকে দরবারি শিল্প বলা হতো। ব্যাস এইটুকুই। চলো গাইজ, মিলতে নেক্সট ভিডিওতে। পরের ভিডিও কি টপিকের চাই সেটা কমেন্টে বলো তোমরা। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।